৭১ মানবতা বিরোধী জামায়াত নেতা নিজামীর আপিলের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল। ৩টি অভিযোগে দেয়া হলো সাজা। মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পরিপ্রেক্ষিতে আমরা ন্যায় বিচার পেয়েছি বলে স্বস্তি অনুভব করছি। মাওলানা নিজামী সাহেব যদি রিভিউ করতে বলেন অবশ্যই আমরা রিভিউ করব। নিজামীর ফাঁসির রায় বহালের খবরে গণজাগরণ মঞ্চের উল্লাস, দ্রুত কার্যকরের দাবি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ১৯৫ পাকিস্তানি যুদ্ধ অপরাধীর বিচার দাবিতে রাজধানীতে বিভিন্ন সংগঠনের গণ অবস্থান, মানববন্ধন। জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির অন্তত ২০ আত্মঘাতী সদস্য সক্রিয়, তথ্য পুলিশের। গ্রেফতারে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র দৃঢ় হাতে মোকাবেলা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে নিষ্ঠার সঙ্গে জীবন গড়ার তাগিদ। ৫ মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাসের আদালতে আত্মসমর্পণ। জামিন নামঞ্জুর করে পাঠানো হলো কারাগারে। এবং চাহিদা থাকায় পশ্চিমবঙ্গে বাংলাদেশি টিভি চ্যানেল প্রচারে আগ্রহী বিপণনকারী সংস্থাগুলো। জানালেন ডাউনলিংকের অনুমোদন না থাকায় সম্ভব হচ্ছে না। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের আমির ও আলবদর নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। তবে পূর্ণাঙ্গ রায় দেখে রিভিউ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আফজাল হোসেনের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ২০১৪ সালের ২৯ অক্টোবর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ে নিজামীকে ৪টি অভিযোগে মৃত্যুদণ্ড আর বাকি ৪টিতে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে নিজামীর করা আপিল চূড়ান্ত নিষ্পত্তি করে বুধবার নিজামীর ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্ট। রায়ে পাবনার বাউশগাড়ি সহ কয়েকটি গ্রামে গণহত্যা, ধুলাউড়া গ্রামের ৫২ জনকে হত্যা এবং বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর পাবনার বিশালিখা গ্রামে একজনকে হত্যা এবং ঢাকার নাখালপাড়ার পুরনো এমপি হোস্টেলে আটক রুমি বদি জুয়েল সহ কয়েকজনকে হত্যার উস্কানির দায়ে এই আলবদর নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সর্বোচ্চ আদালত। রায়ের প্রতিক্রিয়ায় আদালত থেকে বেরিয়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষ। 6 and 16 এতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল, তার ভিতরে একটিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আর বাকি 3টিতে তাকে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। এবং এই মৃত্যুদণ্ড বহাল রাখার পরিপ্রেক্ষিতে তার মৃত্যুদণ্ড বহাল রাখা হলো এবং এই মৃত্যুদণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি শুধুমাত্র এখন যদি রিভিউ ফাইল করেন, রিভিউর ফলে যা হবে তার সাবজেক্ট টু দি জাজমেন্ট অফ রিভিউ তার মৃত্যুদণ্ড পরবর্তী সময়ে কার্যকর করা হবে। আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন পূর্ণাঙ্গ রায় দেখে রিভিউ বিষয়ে সিদ্ধান্ত নেবেন নিজামী নিজেই। যে সাক্ষ্য প্রমাণ আছে সে সাক্ষ্য প্রমাণ বিচারকের কাছে তুলে ধরেছি, তিনি বিচার করেছেন, বিচারক যে দণ্ড দিয়েছেন আইনজীবী হিসাবে আমাদের সেটাই মেনে নিতে হবে। তারপরেও মাওলানা নিজামী সাহেব যদি সে পর্যালোচনা করে মামলার রায় দেখে উনি যদি আমাদেরকে পরবর্তী কর্মকাণ্ড অর্থাৎ রিভিউ করতে বলেন অবশ্যই আমরা রিভিউ করব। বর্তমানে আলবদর নেতা নিজামী গাজীপুরের কাশিমপুর কারাগারে কন্ডেম সেলে রয়েছেন। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এমন একজন আলবদর নেতা যিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে এবং পাকিস্তানের পক্ষে জিহাদ ঘোষণা করেছিলেন। রাষ্ট্রপক্ষ বলছে সব আইনি প্রক্রিয়া মেনে এই রায় দ্রুত কার্যকর করা হবে, যদিও মতিউর রহমান নিজামীর হাতে শুধুমাত্র এই রায়ের বিরুদ্ধে রিভিউ করা ছাড়া আর আইনি কোনো পথ খোলা নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে তদন্ত সঠিক হয়েছে বলে মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক। আর ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলছেন, এই রায়ের মাধ্যমে আবারও প্রতিষ্ঠিত হলো বুদ্ধিজীবী হত্যা সহ মুক্তিযুদ্ধের সময় গণহত্যার পেছনে প্রত্যক্ষ মদত ছিল জামায়াত নেতাদের। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় ছিলেন নিখিল পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি। পরবর্তীতে এই সংগঠনের নেতাকর্মীদের দিয়ে গঠন করা হয় কুখ্যাত আল-বদর বাহিনী। আর সংগঠনের সভাপতি হিসাবে বাহিনীর প্রধান ছিলেন নিজামী। দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার প্রধান পরিকল্পক ছিল আল-বদর বাহিনী। ২০১০ সালের ২৯শে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে। একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার দেখানো হয় তাকে। ১৬টি অভিযোগে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০১৪ সালের ২৯শে অক্টোবর বুদ্ধিজীবী হত্যা সহ ৪টি অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ হয় তার। উনি যে অঙ্গ সংগঠন ছাত্র হিসাবে করেছেন, আল-বদর আল-শামস সৃষ্টি করেছেন, এটা প্রমাণিত। সুতরাং বাংলাদেশে এই কনসেপ্ট, এই জুরিসপ্রুডেন্সে যত জায়গায় যত ঘটনা আল-বদর আল-শামস করেছে তার দায়িত্বকে তাকে নিতে হবে। আমাদের তদন্ত সঠিক হয়েছে, প্রসিকিউশনও সঠিক হয়েছে। ৬,২৫২ পৃষ্ঠার নথি সহ ১৬৮টি যুক্তি তুলে ধরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন নিজামী। আপিল শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত, যাতে বুদ্ধিজীবী হত্যার দায় সহ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একটা পুরো প্ল্যানিং এর মধ্যে দিয়ে সেই বুদ্ধিজীবী হত্যা হয়েছে। সেই প্ল্যানিং এর বিভিন্ন জায়গায়, নেতৃত্বের জায়গায় মুজাহিদ ছিলেন, নিজামী সাহেব ছিলেন। আমরা মনে করছি ধীরে ধীরে বুদ্ধিজীবী হত্যার সাথে এবং পুরো গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুদণ্ড আমরা রায় পাবো। নিজামীর এই মামলাটি নিয়ে মানবতাবিরোধী অপরাধের ৬টি মামলার আপিল নিষ্পত্তি হলো। আর আপিল চলা অবস্থায় মারা গেছেন জামায়াতের সাবেক আমির গোলাম আজম ও বিএনপি নেতা আব্দুল আলিম। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রিভিউ আবেদন না হলে আইন অনুযায়ী নিজামের মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনিযুক্ত সহকারী বিচারকদের ২ মাস ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। এই রায়ে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমরা শেষ পর্যন্ত বিশ্বাস করতে পারি যে অন্যায়ের বিচার হয়। এই প্রসিডিওর তো এর আগে যে 2টা মামলার রায়ের কার্যকর করা হয়েছে, সেই মামলাগুলিতে যে প্রসিডিওর ফলো করা হয়েছে সেই প্রসিডিওরও এই মামলায় ফলো করা হবে। যদি রিভিউ তারা করে তাহলে একরকম প্রসিডিওর, আর যদি রিভিউ না করে তাহলে লিখিত রায়টা বেরোনোর সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। এদিকে নিজামের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার মাধ্যমে দেশ কলঙ্ক মুক্ত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন মুক্তিযোদ্ধারা। সকালে নিজামের আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তারা। আদালতের রায়কে দ্রুত কার্যকরী করার জন্য আপনার মাধ্যমে সরকারের প্রতি আমরা মুক্তিযোদ্ধার আহ্বান জানাচ্ছি, অনতি বিলম্বে এই আল-বদরে গলার রশি ঝুলে তার রায়টা কার্যকর করলে জাতি কলঙ্ক মুক্ত হবে দ্রুত। স্বাধীনতার বিপক্ষের শক্তি মতিউর রহমান নিজামী। আমি সরকারকে বলবো এই রায়টা যেন দ্রুত বাস্তবায়ন করে। কেন ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোন সংগ্রাম দিছে, এমনকি বুদ্ধিজীবী হত্যার মূল নায়ক সে, এমনকি বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে, আমার দেশের জাতীয় পতাকা অক্ষয় থাকবে। এদিকে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই শাহবাগে অবস্থান নেন তারা। বেলা ৯:১০টার দিকে চূড়ান্ত রায় ঘোষণার পরপরই বের হয় আনন্দ মিছিল। মিছিল থেকে নিজামীর রায় অবিলম্বে কার্যকর চেয়ে স্লোগান দেওয়া হয়। পাশাপাশি আদালতে চলমান অন্যান্য মামলা দ্রুত নিষ্পত্তি করারও আহ্বান জানানো হয়। মিছিল শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, অবিলম্বে নিজামীর ফাঁসির রায় কার্যকর করতে হবে। আজকে এই বিচারের মধ্য দিয়ে দীর্ঘদিনের মানুষের ৪৫ বছরের যে অপেক্ষা, সে অপেক্ষার অবসান হলো। আপনারা দেখেছেন গতকাল পাকিস্তান কি ধৃষ্টতাপূর্ণ কাজ করেছে। তারা আমাদের একজন কূটনীতিককে ৪৮ ঘন্টার মধ্যে বহিষ্কার করবার ধৃষ্টতা প্রদর্শন করেছে। তাই আমি সরকারের কাছে আহ্বান জানাবো, শুধু নিজামীর বিচার নয়, পাকিস্তানি কূটনীতিকদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে পিআইয়ের ফ্লাইটে পাকিস্তানে পাঠিয়ে আমাদের প্রমাণ করতে হবে পাকিস্তানের এই ধৃষ্টতার কোনোভাবেই বাঙালি মেনে নেবে না।
অবিলম্বে মতিউর রহমান নিজামী সহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করা ও 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে গণ অবস্থান মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি সংগঠন। সকালে রাজধানীর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচি থেকে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। শপথ গ্রহণ করছি যে যুদ্ধাপরাধী 195 জন পাকিস্তানি সেনাদের বিচারের দাবিতে একসঙ্গে শপথ নিল হাজারো মানুষ। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। বুধবার সকাল 10টার দিকে এই দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করতে প্রেস ক্লাবের সামনের রাস্তায় দলে দলে জড়ো হতে থাকেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার নামক সংগঠনের নেতাকর্মীরা, যারা মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করে স্বাধীনতাকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইন প্রণয়ন করার কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জামাতে ইসলামকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই বাংলার মাটিতে ওই যুদ্ধাপরাধী দলের রাজনৈতিক কোনো অধিকার নাই। যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। 195 জন পাক সেনারা এই সকল অপরাধের সঙ্গে, ধর্ষণের সঙ্গে, খুনের সঙ্গে, অগ্নিসংযোগের সঙ্গে, লুটপাটের সঙ্গে তারা জড়িত ছিল। তাদের বিচার আমরা দাবি করব। এর আগে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহাল রেখে তা অবিলম্বে কার্যকর করার দাবিতে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন কয়েকটি সংগঠন। এতে অংশ নেন বাংলাদেশ জয় বাংলা লীগ, জয় বাংলা মঞ্চ, প্রাণের ৭১ ও বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের নেতাকর্মীরা। মানববন্ধনে তারা জঙ্গি ও সাম্প্রদায়িকতা থেকে দেশকে রক্ষা করে অবিলম্বে সব যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। পরবর্তীতে যত যুদ্ধাপরাধী আছে এবং যুদ্ধাপরাধীর পৃষ্ঠপোষক যারা সবার বিচার দাবি করছি। যারা মুক্তিযুদ্ধ অপরাধী তাদের ফাঁসি হোক, আমরা দেশে আবার নতুন করে সোনার বাংলাদেশে গড়ে তুলতে চাই। এছাড়াও যারা স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিল শুনানির তারিখ 2রা ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এদিন ধার্য করেন। এর আগে গতকাল আপিল শুনানির তারিখ নির্ধারণ করার কথা থাকলেও কাশেম আলীর কোন আইনজীবী শুনানি করবে এ বিষয়ে নির্ধারণ না হওয়ায় আসামি পক্ষ থেকে আরও সময় আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ শুনানির দিন ধার্য করেন আদালত। 2014 সালের 2রা নভেম্বর মানবতা বিরোধী অপরাধে মীর কাশেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তার বিরুদ্ধে আনা 14টি অভিযোগের মধ্যে 10টি প্রমাণিত হলে আদালত এ আদেশ দেন। ওই বছরের 30 নভেম্বর এ রায়ের বিরুদ্ধে মীর কাশেম আলী আপিল করেন। সন্ধ্যার সময় আরো থাকছে। দেশীয় চিনি শিল্প বাঁচাতে আমদানির ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্তে ব্যবসায়ীদের সন্তোষ, সুনির্দিষ্ট নীতিমালার তাগিদ সংশ্লিষ্টদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র দৃঢ় হাতে মোকাবেলা করছে সরকার। সততা দিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে জীবন গড়তে হবে নিষ্ঠার সঙ্গে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিটি জেলায় কমপক্ষে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা 166 শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে এই অনুষ্ঠানে শিক্ষার উন্নয়নে তার সরকারের নেয়া নানা কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। শিক্ষার্থীদের আগামী দিনে দেশের হাল ধরতে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, কারণ সততা থাকলে যে কোনো ষড়যন্ত্রই মোকাবেলা করা সম্ভব। আমরা দেশ চালাই, সবসময় চেষ্টা করি সততার সাথে চলতে, কারণ আমি এটা বিশ্বাস করি যে সততাই শক্তি। আমি আগেই বলেছি যে বহু ষড়যন্ত্র বারবার আমাদের দেশে হয়েছে এবং দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা হয়েছে, এবং এই ষড়যন্ত্রগুলি মোকাবেলা তখনই করতে পেরেছি, সেই শক্তিটা পেয়েছি ওই সততার শক্তি থেকে। আর
দেশের মানুষের জন্য কতটুকু করতে পারবো, কতটুকু দিতে পারবো, সবসময় সেই চিন্তাটাই আছে বলেই আজকে দেশটাকে এই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছি। শিক্ষার পাশাপাশি গবেষণাকে সমান গুরুত্ব দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষিকাজ, খাদ্য উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে পর্যাপ্ত গবেষণা হয়েছে বলেই সেখানে সফলতা পাওয়া গেছে। গবেষণা যে কত কাজে লাগে, কারণ আমি 96 সালে এসে দেখলাম যে গবেষণার জন্য একটা টাকাও রাখা হয়নি। সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেই সময় 12 কোটি টাকা গবেষণার জন্য আমরা দিয়ে দিলাম। আজকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, আজকে মৎস্য উৎপাদনের যে অর্জন করেছে, যেখানে যত উৎপাদন সবই কিন্তু এই যতটুকু আমরা উন্নতি করতে পারি সেটা কিন্তু আমাদের গবেষণার ফসল। অনুষ্ঠানে ইউজিসির পক্ষ থেকে জানানো হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ভবিষ্যতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরও এই পদক দেয়া হবে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। পল্টন ও মতিঝিল থানায় করা নাশকতার 2 মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপি নেতা মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মাহবুবুর রহমান। এছাড়া মিরপুর থানায় করা অপর 2 মামলায় জামিন মঞ্জুর করেন আদালত। 2014 সালের ডিসেম্বরে রাজধানীর কয়েকটি এলাকায় নাশকতার অভিযোগে মামলাগুলো করে পুলিশ। বেশ কিছুদিন ধরে পল্টন ও মতিঝিল থানার মামলা দুটিতে পলাতক ছিলেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস আজকে আদালতে আত্মসমর্পণ করে এবং উভয় পক্ষ শুনে তার জামিন নাকচ করে 2টি মামলায় তার জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠিয়েছে। দীর্ঘদিন মির্জা আব্বাস পলাতক ছিল এবং পলাতক থাকার সময় সে যে মেয়র নির্বাচন করেছে সেখানেও কিন্তু সে তাকে জনসম্মুখে দেখা যায়নি। এই 2টি মামলায় মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি অসুস্থ, কিডনির প্রবলেম, তারপরে ডায়াবেটিস রোগী, হাই ব্লাড প্রেশার, সব মিলিয়ে জামিন দেওয়ার উচিত ছিল। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির অন্তত 20 জন আত্মঘাতী সদস্যের সন্ধানে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকারের পতন ঘটাতে দেশের বিভিন্ন স্থানে এই জেএমবি সদস্যরা আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে। এই জঙ্গি সদস্যের বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে গত 1 মাসে পৃথক অভিযানে পুলিশের হাতে ধরা পড়েছে জঙ্গি সংগঠন জেএমবির 10 জন সক্রিয় সদস্য। এর মধ্যে 1 জন পুলিশের উপর হামলা চালাতে গিয়ে নিহত হয়েছে। আর গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যদের রিমান্ডে এনে টানা জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃত গুরুত্বপূর্ণ গোপন নথিপত্রের রহস্য উন্মোচনে কাজ করছে গোয়েন্দা পুলিশের বিশেষ দল। তাদেরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করছি। এর মধ্যে কিছু আমরা তথ্য পেয়েছি, তথ্যগুলি আমরা যাচাই বাছাই করছি এবং সেই প্রেক্ষিতে আমাদের অপারেশনও চলছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্তত 20 জন বিপজ্জনক জেএমবি সদস্য তথ্য পেয়েছে পুলিশ, যারা দেশের বিভিন্ন স্থানে আত্মঘাতী হামলা চালাতে প্রস্তুতি নিয়েছে। সম্প্রতি রাজশাহীর বাকমারাই আহমদিয়া মসজিদে আত্মঘাতী হামলা চালাতে গিয়ে নিহত জেএমবি সদস্য তাদেরই একজন। 2-4 জন হাতে গোনা মানুষ তারা আত্মাহুতি দিতে চায়। তাদের যে সর্বশেষ আস্তানাটা আছে সেই আস্তানাটা গুড়িয়ে দেওয়া পর্যন্ত আমরা আমাদের কাজ চালিয়ে যেতে চাই। এদিকে ইসলাম প্রতিষ্ঠান নামে যেসব জঙ্গি সদস্য আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে বলে মনে করেন এই ইসলামী চিন্তাবিদ। ইসলাম ধর্ম মতো আত্মহত্যা মহাপাপ, এটাকে আল্লাহ রসুল এবং ইসলাম সমর্থন করে না। যারা এদিকে যাচ্ছে তারা ভুল পথে পা দিয়েছে, তাদেরকে ফেরত আসা দরকার। পুলিশ কর্মকর্তাদের মতে আত্মঘাতী জঙ্গি সদস্যরা পুলিশকে বিভ্রান্ত করতে নানা কৌশল অবলম্বনের পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে সচেতন হয়, তাদের গ্রেপ্তারে ব্যাগ পেতে হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ইসলামের নামে জঙ্গিবাদকে উস্কে দিয়ে দেশকে অকার্যকর করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানী মিরপুরে আলেম ওলামা মাশায়েখদের সঙ্গে জঙ্গিবাদ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। জঙ্গিবাদ মোকাবেলায় ওলামাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশকে এগিয়ে যাচ্ছে, আলোকিত বাংলাদেশ হচ্ছে, তখনই এইখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, দেশীয় ষড়যন্ত্র চলছে। একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য আজকের এই প্রচেষ্টা চলছে আন্তর্জাতিকভাবে। আর আমাদের কিছু লোক, ধর্মান্ধ লোক এর সঙ্গে যুক্ত হয়েছে। বোঝাতে হবে যে ইসলাম জঙ্গির নয়, ধর্ম নয়, ইসলাম হত্যার ধর্ম নয়।
আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই আমরা আপনাদের কাছে আজকে মত বিনিময় করতে আসছি, আপনাদেরকে জানাতে আসছি। সন্ধ্যার সময় আরো থাকছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা উত্তর কোরিয়ার, কেঁপে উঠল আশপাশের 19 কিলোমিটার এলাকা। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় নেতা কাজী আরিফ আহমেদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত 3 আসামির আগামীকাল রাতে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। দুপুরে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, জেলা প্রশাসক তাকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। এদিকে রায় কার্যকরকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যশোর কারা কর্তৃপক্ষ। আদালত সূত্র জানায়, 1999 সালে 16 ফেব্রুয়ারি জাসদের একটি সমাবেশে হামলা করে দুর্বৃত্তরা। এতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও তৎকালীন জাসদ নেতা কাজী আরিফ সহ 5 জন নিহত হন। এই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2004 সালে 3 জনের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। কারা কর্তৃপক্ষের কাছ থেকে আমরা ইতিমধ্যে পত্র পেয়েছি। এটা আগামীকাল রাত 11টা 1 মিনিটে, 11টা 30 মিনিটে, আর একটা রাত 12টা 1-2 মিনিট এরকম হবে আর কি। 3টা ফাঁসি কার্যকর হবে, চিঠি ইতিমধ্যে পেয়েছি। চলতি বছরে 4G নেটওয়ার্ক চালু করা হবে। এছাড়া 4G নিলাম প্রক্রিয়ায় সব অপারেটর অংশ নিতে পারবে, এমনটাই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সকালে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় সাইবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী সপ্তাহে সিঙ্গাপুরে ফেসবুক, গুগল ও মাইক্রোসফট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান প্রতিমন্ত্রী। 2016 সালে আমরা 4G চালু করব এবং এই লক্ষ্যে আমাদের তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হবে। আমাদের টেলিযোগাযোগ নীতিমালার খসড়া ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। আমরা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি বা MNP কার্যক্রম মার্চ থেকেই আমরা শুরু করব এবং MNP লাইসেন্স কার্যক্রমকে এক স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনার জন্য খসড়ায় কিছুটা পরিবর্তন করা হয়েছে। শিগগিরই সৌদি আরবে নারী ও পুরুষ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সকালে প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় 2015 সালে বিভিন্ন দেশে 5,55,881 জন বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে বলেও জানান মন্ত্রী। সৌদি আরবের মাননীয় শ্রমমন্ত্রীর সঙ্গে আমি আলোচনা করেছি। মাননীয় সৌদি শ্রমমন্ত্রী আশ্বাস প্রদান করেছেন যে সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্কসের আওতায় পুরুষ কর্মীও নিয়োগ শুরু করা হবে। 2 লক্ষ চাইছে তারা, আমরা যত দিতে পারবো তারা তত নিয়ে। স্থানীয় দর্শকের চাহিদা অনুযায়ী পশ্চিমবঙ্গে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল চালাতে আগ্রহী সেখানকার চ্যানেল বিপণনকারী সংস্থাগুলো। কলকাতায় আন্তর্জাতিক কেবল টিভি মেলায় অংশ নেওয়া শীর্ষ বিপণনকারী সংস্থাগুলো একথা জানিয়েছেন সময় সংবাদকে। তবে ডাউনলিংকের অনুমোদন না থাকায় দর্শকদের কাছে বাংলাদেশি চ্যানেল পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তারা। আমাদের কলকাতার প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হয়েছে আন্তর্জাতিক কেবল টিভি মেলা। দেশ বিদেশ থেকে বহু টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ এতে অংশ নেয়। পশ্চিমবঙ্গে চ্যানেল বিপণনকারী কর্তৃপক্ষ জানান, পশ্চিমবঙ্গে দর্শকদের ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশি চ্যানেল এবং অনুষ্ঠানের প্রতি। প্রতিনিয়তই গ্রাহক সেবা কেন্দ্রে বাংলাদেশি চ্যানেল দেখার দাবি জানিয়ে ফোন আসে তাদের কাছে। বাংলাদেশের চ্যানেল নিয়ে অন্তত পশ্চিমবাংলা এবং এর জনপ্রিয়তা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের আপনাদের কাছেও ডিমান্ড থাকবে যে আপনাদের সরকার এবং আমাদের সরকার সম্মিলিত প্রচেষ্টায় এটাকে যদি লিগ্যালাইজড করে আমাদের ব্যবসার দিক দিয়ে উন্নতি। তবে সেদেশে সরকারের ডাউনলিংকের অনুমোদন না থাকায় চ্যানেল দেখানো সম্ভব হচ্ছে না বলে জানালেন তারা। অন্যদিকে বাংলাদেশি চ্যানেল মালিকরা অভিযোগ করেছেন, সেদেশের মাল্টি সিস্টেম অপারেটর বা MSO আকাশচুম্বী মূল্য ধার্য করায় দর্শকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। যে ডিমান্ড ক্রিয়েট করতে হবে তাহলে ডেফিনেটলি ভাষা তো কোনো প্রবলেম না, সেম ভাষা। হিন্দি যদি ছেড়ে দেন তাহলে কিন্তু বাংলা চ্যানেলে বেশি ডিমান্ড আছে। প্রতিবন্ধকতা পেরোলেই ওপার বাংলায় বাংলাদেশি চ্যানেলের বিশাল বাজার আছে বলে মনে করেন তারা। ওইখানকার যে ধরনের প্রোগ্রামিং হয় আর আমাদের এখানে যেটা অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে, তো ওইটার একটা চাহিদা আছে।
বাট চাহিদা থাকলে কি হচ্ছে, লিগ্যালিটিস আগে, লিগ্যালিটির বাইরে গিয়ে আমরা দিতে পারি না, তো আমরা কোনো বাংলাদেশ চ্যানেল দিতে পারি না। সরকারি অনুমোদন পেলে পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা, আসাম এমনকি ঝাড়খণ্ডেও বাংলাদেশের চ্যানেল পৌঁছানো সম্ভব বলে মত তাদের। সময় সংবাদ, কলকাতা। দেশীয় চিনি শিল্পকে বাঁচাতে আমদানির ওপর 15% ভ্যাট আরোপের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। পাশাপাশি মিলগুলো আধুনিকায়নের ওপর জোর দেন তারা। এছাড়া আমদানিতে সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজন বলে মনে করছে চিনি শিল্প কর্পোরেশন। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। দেশে খাদ্যপণ্য উৎপাদন সহ বিভিন্ন কাজে প্রতি বছর চিনির চাহিদা রয়েছে প্রায় 15 লাখ মেট্রিক টন। চাহিদার বিপরীতে দেশীয় কারখানাগুলো প্রতি বছর 1,20,000 মেট্রিক টন চিনি উৎপাদন করে, কিন্তু আমদানি করা চিনির ফলে তা অবিকৃত থেকে যায়। এই অবস্থায় আমদানিতে ভ্যাট আরোপ করায় দেশীয় চিনির দাম বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। মিল যেটা বাড়াইছে সরকার, ও ট্যাক্সের উপরে আরো 100 টাকার মতো বাড়বে। যে বুঝতেছে না এটা আখের চিনি ভালো, সে কেজিতে 10 টাকা বেশি হইলেও খাইব। এদিকে ভ্যাট আরোপ করার আগেই রাজধানীর চিনির পাইকারি বাজারে প্রতি কেজি চিনির দাম 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রায় 42 টাকা। তবে ব্যবসায়ীরা জানান, বাজার স্থিতিশীল পরিবেশ সহ দেশীয় শিল্প রক্ষায় আরো বৃদ্ধি করতে হবে ভ্যাটের পরিমাণ। এছাড়া মিলগুলোর আধুনিকায়ন করে বাড়াতে হবে উৎপাদন। বাজার ভালো আমাদের জন্য সমস্যা, বাজার কমলেও আমাদের জন্য সমস্যা। একই পর্যায়ে থাকুক, এটা আমরা চাই। যে ট্যাক্স গভর্নমেন্ট ইম্পোজ করেছে আরো করা উচিত। আমদানিকৃত চিনির পাল্লা দিয়ে টিকাটা অসম্ভব। যে কলগুলি আছে সেগুলো অনেক পুরাতন, মেশিনারিজগুলি চেঞ্জ করে আরো উৎপাদন ক্ষমতা এগুলি বাড়ানো হয়, তাহলে আপনার লাভবান হবে। অপরদিকে চিনি শিল্পের উন্নয়নে গ্রহণযোগ্য মূল্য নির্ধারণ এবং ব্যক্তিকেন্দ্রিক মুনাফা কমাতে আমদানি ক্ষেত্রে সুষ্ঠু নীতিমালা দরকার বলে মনে করেন এই কর্মকর্তা। অন্যান্য পণ্যের সাথে চিনির প্রাইসটা একটু সহনীয় পর্যায়ে থাকা বাঞ্ছনীয়। ডেফিনেটলি এটা নীতিমালার থাকা উচিত। কেন টাকা দরকার, যে বাংলাদেশে কি পরিমাণ চিনির প্রয়োজন, সেই ক্ষেত্রে চিনি শিল্পের প্রতিষ্ঠানগুলো দ্বারা কত আসতে পারে এবং আমদানি কত হতে পারে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রংপুরে 2 স্কাউট কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেছেন এক নারী স্কাউট শিক্ষিকা। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। পরে মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে ঘটনা তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত। মামলার বিবরণে জানা যায়, স্কাউট কর্মকর্তা লিয়াকত হোসেনের বিয়ের প্রলোভনে 3 অক্টোবর ঢাকা থেকে রংপুরে যান ওই স্কাউট শিক্ষিকা। পরে 4 অক্টোবর স্কাউট ভবনের একটি কামরায় ওই শিক্ষিকাকে ধর্ষণ করে লিয়াকত। এ সময় ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করেন অপর স্কাউট কর্মকর্তা ও কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ফারুকুজ্জামান এলাহি। এক পর্যায়ে এলাহিও ওই নারীকে ধর্ষণের চেষ্টা করলে পালিয়ে প্রাণ বাঁচান ওই নারী। হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এই পরীক্ষার পর দেশটির রিয়াংগাং প্রদেশের 19 কিলোমিটার এলাকা জুড়ে 5.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। এদিকে যুক্তরাষ্ট্র আগ্রাসন না থামালে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে পিয়ংইয়ং। আর এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। বুধবার সকালে মৃদু ভূকম্পনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দক্ষিণ কোরিয়ায়। তবে অল্প পরে গুঞ্জন শোনা যায় যে উত্তর কোরিয়ার পারমাণবিক বিস্ফোরণের ফলেই এই ভূমিকম্পের সৃষ্টি। নিরাপত্তা শঙ্কায় বন্ধ হয়ে যায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান, দরপতন হয় পুঁজিবাজারে। উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা বিস্ফোরণের খবরে আমি আতঙ্কিত হয়ে পড়ি। আশা করছি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসবে। এরপরই হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেয় উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলা হয়, দেশের প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পাংরিং এ হাইড্রোজেন বোমার ক্ষুদ্র সংস্করণের পরীক্ষা সম্পন্ন হয়েছে। দাবি করা হয় এটি উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে আগ্রাসন না থামালে আমরাও আমাদের পরমাণু কর্মসূচি থেকে সরে আসব না। উত্তর কোরিয়ার এই পারমাণবিক পরীক্ষার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পাক জিউন হাই বলেন, এই পারমাণবিক পরীক্ষা এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে। উত্তর কোরিয়ার ক্রমাগত উস্কানির উপযুক্ত জবাব দেব আমরা। আর যেসব দেশ উত্তরের পরমাণু বোমা পরীক্ষা চালানোয় আর্থিক সহায়তা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাওয়া হবে।
আর জাপান জানায় তারা ইস্যুটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আসন্ন বৈঠকে উত্থাপন করবে। বুধবারই রাজধানী টোকিওতে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় জাপানের পাশে থাকবে তার দেশ। আমরা জাপান সহ এই অঞ্চলের সহযোগী ও মিত্র দেশগুলোর পাশে আছি। আগামী দিনগুলোতে উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় আরো ঘনিষ্ঠভাবে কাজ করব। 2006 সালে প্রথমবারের মতো পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। 10 বছরের ব্যবধানে তারা চতুর্থ দফা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটালো। জাহিদুর রহমান, সময় সংবাদ। শুরু হওয়ার আগেই ক্লাবগুলোর কাছ থেকে নেওয়া আগাম চেক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে ফেরত দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের 12 ফুটবলার। পাশাপাশি তারা তাদের পুরনো ক্লাব জামালের সঙ্গে আগামী মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে ক্লাবটি নিশ্চিত করেছে। আজ বাফুফে ভবনে শেখ জামালের পক্ষ থেকে ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন চুন্নু চেকগুলো আনুষ্ঠানিকভাবে বাফুফের সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দল বদলের তারিখ 28 জানুয়ারি থেকে শুরু হলেও অগ্রিম চেক নিয়ে ফেলেছিলেন শেখ জামালের 12 জন ফুটবলার। তবে পরবর্তীতে দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক পরিসরে নিজেদের ব্যস্ত সূচির কারণে আলোচনা সাপেক্ষে তাদের ধরে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয় শেখ জামাল। তারই প্রেক্ষিতে বিভিন্ন ক্লাব থেকে নেওয়া সেই 12 জন ফুটবলারের চেকগুলো বাফুফের মাধ্যমে ক্লাবগুলোকে ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নেয় দেশের ফুটবলে বর্তমান সময়ে আলোচিত ক্লাব শেখ জামাল। বিষয়টি কতটুকু বাইলজ পরিপন্থী সে বিষয়ে অবশ্য বাফুফে ও শেখ জামাল দুই পক্ষেরই উত্তরটা ছিল দায়সারা গোছের। এই প্লেয়ার তো আমার প্লেয়ার, এখনো পর্যন্ত আমার প্লেয়ার, আমার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্লেয়ার। এই ক্লাব, এই খেলোয়াড়রা আগামী বছরও খেলবে আমি আশা করি, যার জন্য আমরা আমাদের সামনে কয়েকটা টুর্নামেন্ট আছে, জানেন এফসি কাপের মতো একটা টুর্নামেন্ট আছে, তো ওইটা একটা বিশাল ব্যাপার। সবকিছু মিলে আমি মনে করি খেলোয়াড়রা তাদের যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, আমি খেলোয়াড়দেরকে থ্যাঙ্কস জানাই। আমাদের প্লেয়ার সংক্রান্ত যে কোনো ডিসপিউটস, প্লেয়ার এবং কোচ সংক্রান্ত যে কোনো ডিসপিউটস বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম জুডিশিয়াল স্ট্যান্ডিং কমিটি, প্লেয়ার স্ট্যাটাস কমিটি, তাদের সাথে আমরা কম্পিটেন্ট বডির কাছে এগুলো পাঠিয়ে দিব এবং সেগুলো তার আগে আমরা কিছুটা চেক করব এবং দেন অনলি উই ক্যান কমেন্ট। সেই সাথে সবকিছু আইন মেনেই করা হচ্ছে বলে জানিয়েছেন তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে নর্মস আছে সেই নর্মসের মধ্যে আমি যতটুকু বুঝি যে খেলোয়াড়রা যদি আগে কোনো টাকা পয়সা নিয়ে থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা বিপদে পড়বে যদি টাকাটা ফেরত দিয়ে দেয়। কারণ হচ্ছে যখন লোমেন্স ল্যান্ডে যাবে তখনই কিন্তু এটার দলবদলের সুযোগটা থাকবে। কোনো ক্লাবের যদি কোনো কমপ্লেইন থাকে, কোনো প্লেয়ারের যদি কোনো কমপ্লেইন থাকে, পার্টিসিপেটিং যে কোনো কারোরই যদি কোনো বিষয়ে কোনো ইস্যু থাকে, অফকোর্স তারা তো সেটা বিএফএফ এর অ্যাটেনশনে আনবে এবং তারা যেটা আনলো সেগুলো আমরা ফর্মালি রিসিভ করেছি এবং আমরা আমাদের প্রপার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর রয়েছে সেটা আমরা ফলো করব। দলবদল শুরুর আগেই এ ধরনের ঘটনা ক্লাবগুলোর ওপর বাফুফের নিয়ন্ত্রণকে আরও একবার প্রশ্নবিদ্ধ করলো কিনা সে ব্যাপারে এখন দেশের ফুটবল প্রেমীদের মাঝে শঙ্কা কিন্তু রয়েই গেছে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭১ মানবতা বিরোধী জামায়াত নেতা নিজামীর আপিলের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল। 3টি অভিযোগে দেয়া হলো সাজা, রাষ্ট্রপক্ষের সন্তোষ। 195 পাকিস্তানি যুদ্ধ অপরাধীর বিচার দাবিতে রাজধানীতে বিভিন্ন সংগঠনের গণ অবস্থান, মানববন্ধন। জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র দৃঢ় হাতে মোকাবেলা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে নিষ্ঠার সঙ্গে জীবন গড়ার তাগিদ। 5 মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাসের আদালতে আত্মসমর্পণ, জামিন না মঞ্জুর করে পাঠানো হলো কারাগারে। এবং চাহিদা থাকায় পশ্চিমবঙ্গে বাংলাদেশি টিভি চ্যানেল প্রচারে আগ্রহী বিপণনকারী সংস্থাগুলো, জানালেন ডাউনলিংকের অনুমোদন না থাকায় সম্ভব হচ্ছে না। দর্শক, এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।